Hello, my dear brothers and sisters. তো আমি গোপীনাথ কর্মকার। আজকে আমি তোমাদের সামনে আমার জীবনের ঘটে যাওয়া কিছু ফেলিওর সম্পর্কে ডিসকাশন করব, যাতে তোমরা আগামী দিনে আর মানে আজ পর্যন্ত আমি যে সমস্ত ভুলগুলো করেছি তোমরা সেই সমস্ত ভুলগুলো আর না করো। তো দেখো, আমি এখন আপাতত একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটে কন্ট্রাকচুয়াল ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এখানে আমি ফিজিক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল। তো প্রথমেই বলি যে আমি একটা দরিদ্র পরিবারের সন্তান। আমার জন্ম হয় একটা প্রত্যন্ত গ্রামে, দরিদ্র পরিবারে। ফলে ছোট থেকেই অভাবের মধ্যেই আমি বড় হয়েছি এবং ফলস্বরূপ কী হয়েছে যে ছোটো থেকেই আমার একটা সবসময় মাথার মধ্যে কাজ করতো যে কীভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো, ঠিক আছে, কীভাবে আমি পরিবারকে আর একটু উঁচু জায়গায় নিয়ে যাব, মানে একটা সেটেলমেন্ট এস্টাবলিশমেন্ট করতে পারবো। এবং বাড়ি থেকে আমাকে একটা ছোটো থেকেই বোঝানো হয় যে যেহেতু আর্থিক একটা প্রবলেম আছে, ফিনান্সিয়াল, খুব একটা ইনকাম ভালো নয়, ফলে ছোটো থেকেই প্রচণ্ড আমি হার্ডওয়ার্কিং ছিলাম। ক্লাস 1 টু ক্লাস 10 অবধি আমি কিন্তু মানে ক্লাস 1 থেকে আমি 5 পর্যন্ত প্রায় ফার্স্ট হয়েছিলাম স্কুলে। আমি যে প্রাইমারি স্কুল সেখানে আমি ফার্স্ট হতাম 1 2 3 4, ঠিক আছে। তারপর আমি মানে যথেষ্ট হার্ডওয়ার্কিং ছিলাম আর কি। তারপর ক্লাস 5-এ এন্ট্রান্স টেস্ট, সেটা গ্রামেই আর কি, আমার গ্রামের স্কুল, আমি সেখানেও 7th র্যাঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো সেই গ্রামের স্কুল হলেও সেখানে কিন্তু অনেক জায়গা থেকে স্টুডেন্ট আসতো, আশেপাশের সমস্ত গ্রাম থেকে স্টুডেন্ট আসতো পড়ার জন্য, এবং সেটা একটা ভালো স্কুল। তো সেখানে আমি 5-এর যে এন্ট্রান্স টেস্ট, আমি সেখানেও কিন্তু মানে 7th হয়েছিলাম। এবং তারপর থেকে আমি মানে পড়াশোনার আমার লড়াই শুরু হয়। তো ছোটো থেকেই আমাকে গাইড করতেন আমার দিদি, আমার ছোটো দিদি। তো আমি তারপর ধীরে ধীরে মানে পড়াশোনার প্রতি অনেক মানে কী বলবো যে মনোনিবেশ হয়ে যায়, এবং ধীরে ধীরে আমি আমার যে স্টাডি লাইফ সেটা শুরু করি। ছোটো থেকে আমি ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, যে খুব একটা কিছু মানে বাইরের লোকের সঙ্গে মিশতো না আর কি, ঠিক আছে। হ্যাঁ, খেলতে আমি ভালোবাসতাম অবভিয়াসলি ছেলেদের সঙ্গে, আমার বয়স আমার সমবয়সী, কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে খুব একটা কথা বলতে আমার খুব একটা ভালো লাগতো না। ছোটো থেকেই আমি ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিলাম, আমি এখনও তাই আছি। আমি আজ পর্যন্ত খুব একটা কারোর সঙ্গে মানে কথা বলতে পারি না, বা খুব একটা আমার মানে সোশ্যাল কমিউনিকেশন স্কিল সেটা খুবই খারাপ, ঠিক আছে, আমি স্বীকার করছি। তো এইভাবে ধীরে ধীরে ক্লাস 9-10 অবধি আমি পৌঁছে যাই। আমার যেটা স্ট্রং জোন ছিল, আমি হচ্ছে ম্যাথামেটিক্সে আমি খুব স্ট্রং ছিলাম, অঙ্ক আমি খুব ভালো করতাম। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি কিন্তু বরাবর অঙ্কতে 90% নাম্বার পেতাম, 90%, এমনকি আমি 100%ও পেয়েছি, ঠিক আছে। ইউনিট টেস্ট হতো, সেখানে 20-তে 20, 30-এ 30 অনেকবার পেয়েছি আমি, ঠিক আছে। এমনকি ক্লাস 8, 6 এতে আমি 80-র মধ্যে 72, 73, 74, ঠিক আছে, 78ও পেয়েছি আমি। অর্থাৎ অঙ্কের মধ্যে যে একটা আমার পারদর্শিতা সেটা ছোটো থেকেই ছিল, এবং তার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ আমার দিদি, ছোটো দিদি, তিনি আমাকে হাতে খড়ি দিয়েছিলেন অঙ্কে
অর্থাৎ অঙ্কের প্রতি তার যে মানে আমার অঙ্কতে যে একটা দক্ষতা, সেটা দিদির হাত দিয়ে হয়, অঙ্ক এবং ইংলিশ। ঠিক আছে, সে আমাকে ক্লাস 8 পর্যন্ত গাইড করেছেন। ঠিক আছে, অবশ্যই খুব ভালো গাইড করেছেন। তো যাই হোক, এবং তার সঙ্গে আমার টিউশন টিচার এবং আমার স্কুলের শিক্ষক, তারাও কিন্তু অনেক আমাকে ম্যাথের প্রতি অনেক মানে ম্যাথ আমি শিখেছি আর কি। টিউশন টিচার এবং আমার স্কুলের এক দুজন শিক্ষক ছিলেন, যিনি সত্যিকারের খুব ভালো আমাকে ম্যাথ শিখিয়েছিলেন। তো তারপর ধীরে ধীরে আমি ক্লাস 10-এ উঠি। 10-এ ওঠার পর যে একটা চাপ থাকে মাধ্যমিক, সেই চাপ আবার আমি নিয়ে নিই, এবং এই যে একটা ভালো রেজাল্ট করতে হবে, সে ভালো রেজাল্ট করার জন্য আমি আবার একটা দীর্ঘ লড়াই শুরু করি। এবং ক্লাস 10টা আমি যথেষ্ট ভালো করে পড়াশোনা করেছি, এবং আমি সেখানে আজ থেকে অনেক দিন আগে, 10-12 বছর আগে, আমি 84% পেয়েছিলাম মাধ্যমিকে, এবং স্কুলের তৃতীয় হয়েছিলাম। তারপর আমার স্কুলেই আমি সায়েন্স নিয়ে ভর্তি হই, এবং সেখানেও আমি যথেষ্ট হার্ডওয়ার্কিং ছিলাম, এবং 83% আমি উচ্চ মাধ্যমিকে পাই সায়েন্স নিয়ে আমার গ্রামের স্কুল থেকে। তারপর আমি ফিজিক্সে এমএসসি করি, এবং মানে ফিজিক্সে বিএসসি করি, এমএসসি করি। তো এই হচ্ছে আমার জীবনের মোটামুটি একটা গল্প। আমি হয়তো অন্যদিন বলবো সব বিষয় নিয়ে। আজকে আমি আমার জীবনের যে ভুলগুলো, আমি সেগুলোকে এক এক করে বলবো। তো ফার্স্ট, আমার যেটা মনে হয় যে আমার জীবনের ভুল একটা, যে ছোটো থেকেই আমি যে পড়াশোনা করেছি, তো ছোটোবেলায় ঠিক আছে, কিন্তু বড় হওয়ার পর আমার যে একটা মার্কসের প্রতি আমার যে ফোকাস, সেটা কিন্তু আমার মনে হয় যে আমি জীবনের সবচেয়ে বড় একটা ভুল। ঠিক আছে, মার্কসের পেছনে ছোটা। যখন ক্লাস 10-এ উঠলাম, তখন এই যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে, 90% পেতে হবে, বা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করতে হবে, আমার মনে হয় এটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত, বা বড় একটা ভুল আমাদের টার্গেট। ঠিক আছে, আমার মনে হয় এটা, এবং আমিও এরকমই ছিলাম আর কি। এবং তার সম্পূর্ণ দোষ কিন্তু আমার নয়, আশেপাশের পরিবেশ, আমার গার্জিয়ান, টিচার, তাদের যে তারা চায় যে স্টুডেন্টকে ভালো করে নাম্বার পাইয়ে দিলেই সে আগামী দিনে অনেক বড় কিছু করতে পারবে। বাট এটা সম্পূর্ণ ভুল, এটা কখনোই ঠিক না। হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই পড়তে হবে, যথেষ্ট ভালো সহকারে পড়তে হবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি শুধুমাত্র নাম্বার পেছনে ছুটবে। ভালো নাম্বার মানেই তুমি জীবনে অনেক কিছু করতে পারবে, সেটা কিন্তু কখনোই নয়। ঠিক আছে, কিন্তু তো হ্যাঁ, তোমার মধ্যে যদি ভালো নলেজ থাকে, তুমি যদি টেক্সট বুকগুলোকে ভালো করে পড়ো, তো কিন্তু তুমি অবশ্যই তুমি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে। তো ফার্স্ট যে আমার ভুল, সেটা হচ্ছে মার্কসের পেছনে ছোটা। ঠিক আছে, আমার মনে হয় আমি ক্লাস 10-এ 84% পেয়েছিলাম। টার্গেট ছিল 90%, কিন্তু পাইনি আমি, এবং পশ্চিমবঙ্গ র্যাঙ্ক করার ইচ্ছা ছিল। যাই হোক, সেটা করতে পারিনি আমি, এবং আজ আমার কোনো রিগ্রেশন নেই সেটা নিয়ে। ক্লাস 12-এ পেয়েছি 83%, এবং কলেজে পেয়েছিলাম আমি ফার্স্ট ক্লাস 68%। তো সেটা কিন্তু সেমিস্টার ছিল না, অ্যানুয়াল পরীক্ষা ছিল। ঠিক বছরে একবার হতো কলেজে। তো যাই হোক, যথেষ্ট আমি ভালো করে পড়াশোনা করেছিলাম, কিন্তু হ্যাঁ, একটা মাথার মধ্যে কাজ করতো যে কীভাবে আমি ভালো রেজাল্ট করব। তো এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, যে শুধুমাত্র মার্কস বা পার্সেন্টেজের পেছনে ছোটা। ঠিক আছে, তো তখন এর সলিউশন কি না, তাহলে আমরা কী করব মার্কসের পেছনে যদি না ছুটি? তো আমার মনে হয় যে আমাদেরকে ভালো করে টেক্সট বুকগুলোকে পড়া উচিত। টেক্সট বুকগুলোকে আমাদেরকে ভালো করে পড়া উচিত, তাতে মার্কস যা হচ্ছে হোক। ঠিক আছে, তুমি যদি 70%ও পাও, কিন্তু তোমার যদি টেক্সট বুকের জ্ঞান ভালো থাকে, তুমি যদি টেক্সট বুকটাকে ভালো করে পড়তে পারো, তো দেখবে তুমি কিন্তু আগামী দিনে এবং পরীক্ষার খাতায় যদি নিজের থেকে তুমি লেখার চেষ্টা করো, তো দেখবে তুমি যাই নাম্বার পাও, তুমি কিন্তু আগামী দিনে ফেলিওর হবে না। আমার মনে হয় এটা। তো সাজেশন হচ্ছে টেক্সট বুকগুলোকে ভালো করে পড়ো,
ঠিক আছে, রিডিং পড়ো, সেখান থেকে কনসেপ্ট নাও, আন্ডারস্ট্যান্ড করো, এবং হ্যাঁ ম্যাথটা সলিউশন করার চেষ্টা করো। যত বেশি ম্যাথ করবে তত বেশি তোমার কিন্তু ব্রেনের দক্ষতা বাড়বে। ফলে ম্যাথসটাকে যত বেশি করবে, প্রবলেম সলভ করো ডিফারেন্ট ডিফারেন্ট বই থেকে, ঠিক আছে। তাতে তোমার মার্কস যদি 2 নম্বর কমেও আসে তাও কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার মধ্যে যেন প্রত্যেকটা ক্লাসের 100% নলেজ থাকে, ঠিক আছে, উইথ প্রবলেম সলভিং স্কিল এবং তার যে টেক্সট বুকের যে কনসেপ্ট, ঠিক আছে। এমন না যে সিম্পল আমি টেক্সট বুকগুলোকে মুখস্থ করে পরীক্ষায় নামিয়ে দিলাম, সেটা কিন্তু কখনোই করো না। আমি এটা করেছিলাম এবং তার দোষী কিন্তু আমি নই, মানে আমি নিজের ইচ্ছাই করিনি, এটা আমাকে সাজেশন করা হয়েছিল, আমি তাই করেছিলাম। তো যাই হোক, সবচেয়ে প্রথম আমার ভুল হচ্ছে যে মার্কসের পিছনে দৌড়ানো কলেজ অবধি, এটা আমার সবচেয়ে বড় ভুল। তো সাজেশনে কি না, টেক্সট বুকগুলো ভালো করে পড়তে হবে, বুঝিয়ে বুঝিয়ে পড়তে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে কি বলতে চাইছে, এবং নিজের থেকে লেখা প্র্যাকটিস করতে হবে। এটাই তোমার আগামী জীবনে অনেক বেশি দূর পর্যন্ত নিয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই টার্গেট একটা ভালো ইনকাম করা এবং ভালো জায়গায় পৌঁছানো, বা কারো ইচ্ছা থেকে ভালো একটা জব পাওয়া, ঠিক আছে। তো তো অবশ্যই তোমাদেরকে টেক্সট বুকগুলোকে ভালো করে পড়তে হবে, সেখান থেকে নলেজগুলোকে নিতে হবে, সেখানে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, এবং পরীক্ষার খাতায় নিজের থেকে লিখতে হবে। নিজের থেকে লেখাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অভ্যাস বা গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট হওয়া উচিত, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে হেলথ। হ্যাঁ, আমি ক্লাস 12 অবধি বা কলেজ অবধি আমি কিন্তু হেলথ সম্বন্ধে সচেতন খুব একটা ছিলাম না, ঠিক আছে। যে পড়াশোনার পাশাপাশি হেলথ নিয়েও আমাদের সচেতন থাকা উচিত, সঠিক খাবার, নিউট্রিশন এবং এক্সারসাইজ করা উচিত বা খেলাধুলা উচিত, এটা কিন্তু আমরা কেউই করি না। এবং যারা গ্রামের ছেলে তারা তো খেলাধুলা করে খুব, কিন্তু আমার কি হয় যে আমার গার্জেন বা টিচার তারা কিন্তু খেলার প্রতি খুব একটা মানে মোটিভেট করতো না। জাস্ট মানে শুধু আর কি নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস করলেই বা 90% করলেই তোমার জীবনে সফল হয়ে যাবে, কিন্তু সেটা সবচেয়ে বড় ভুল। ফলে হেলথ কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। ছোটো থেকেই কিন্তু সবচেয়ে ভালো ফুটবল খেলা। ফুটবল যদি কেউ খেলতে পারে ছোটো থেকেই, সে কিন্তু জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, অনেক সে ফিজিক্যালি স্ট্রং হবে, মেন্টালি স্ট্রং হবে। হ্যাঁ, শুধুমাত্র খেলাধুলো বলছি না, খেলাধুলা সপ্তাহে 3 দিন বা 4 দিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে দিলেও হবে, কিন্তু সপ্তাহে মিনিমাম 3 দিন দেওয়া উচিত যে কোনো খেলাতে। এক্সারসাইজ বলছি না, খেলা, ক্রিকেট চাইতে ভালো হচ্ছে ফুটবল, ভলিবল, হ্যাঁ ক্রিকেটও ভালো, মানে যেটাতে কী বলবো যে অ্যারোবিক এক্সারসাইজ হয়, তার মানে যেখানে মানে বাতাস তোমার শরীরে অনেক বেশি ঢোকে, সুইমিং, ঠিক আছে, ইত্যাদি কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন পর্যন্ত করা উচিত, ঠিক আছে। তো কেননা হেলথ ইজ ওয়েলথ। তোমার যদি হেলথ যদি ভালো না থাকে, তুমি বেশি দূর পর্যন্ত যেতে পারবে না, এবং তুমি অনেক মানে রোগাক্রান্ত হবে, তোমার যে স্মৃতিশক্তি সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে, ফলস্বরূপ তোমার ফিউচার কিন্তু খুব একটা স্পষ্ট ভালো হবে না। তুমি যদি খুব ভালো নাম্বার পাও বা তোমার যদি খুব ভালো নলেজ থাকে কিন্তু হেলথ খারাপ থাকে, তুমি কিন্তু জীবনে সফল হতে পারবে না। তো সুতরাং হেলথ, ভালো খাবার, হেলদি খাবার এবং প্লেইং ক্রিকেট, ফুটবল, ওকে, সুইমিং বা ভলিবল সপ্তাহে 3 থেকে 4 দিন, অ্যাটলিস্ট 3 দিন করা উচিত প্রত্যেকটা ছেলের এবং মেয়েদেরও অবশ্যই। 3 নম্বর হচ্ছে যে এখনকার ছেলেরা তো অবশ্যই এটাতে পটু, যেমন সোশ্যাল স্কিল, সামাজিক কথাবার্তা, ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে কথা বলা, ঠিক আছে, নট ইন ফোন, ফেসবুক বলছি না, আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ বলছি না, রিয়েল লাইফে যদি প্রত্যেকের সঙ্গে কথা বলতে না পারো, তো এটা তোমার হচ্ছে একটা ফেলিওর। আমি ছিলাম এরকম, আমি এখনও সেরকম আছি, যে নতুন কারোর সঙ্গে যে পরিচয় হওয়ার পর মানে কীভাবে কথা বলবো এটা আমার একটু কেমন লাগে আর কি, ঠিক আছে। কেননা আমি ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, এবং আমার এর পেছনে আমার গার্জেনের হাত পুরোপুরি আছে। আমাকে ছোটো থেকে বারণ করতো যে বেশি কারোর সঙ্গে মিশিস না, ঠিক আছে, বেশি কারোর সঙ্গে কথা বলিস না। এটা কিন্তু খুবই মানে খারাপ একটা উপদেশ ছেলেদেরকে বা তাদের সন্তানদেরকে, ঠিক আছে। যে সমস্ত বাবা মা তার সন্তানদেরকে বলেন যে কারোর সঙ্গে মিশিস না, বা মানে কী বলবো যে মতলব
যে সবার সঙ্গে কথা বলছি না, সেটা কিন্তু কখনোই করা উচিত নয়। প্রত্যেকের সঙ্গে কথা বলা উচিত। তোমার স্কুলের যে ফ্রেন্ড, তোমার টিউশনের যে ফ্রেন্ড, প্রত্যেকের সঙ্গে কথা বলা উচিত, ঠিক আছে? তাহলে কী হবে, তোমার সোশ্যাল স্কিলটা অনেক বেশি বাড়বে, তুমি অনেক বেশি সাহসী হবে, কনফিডেন্ট হবে। এটা কিন্তু আমি করিনি, এবং তার ফলস্বরূপ কিন্তু আমার কমিউনিকেশন স্কিলটা খুবই খারাপ, যথেষ্ট খারাপ। এখনও অবধি আমি কিন্তু স্ট্রাগলিং করি টু টক উইথ আননোন পারসন। ওকে, তো তোমরা কী করবে, প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং সবার সঙ্গে মেশার চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই তুমি যা দেখো, একটা কথা আছে যে ইউ আর দ্য এভারেজ অফ ইউর 5 গ্যাদারিং। ওকে, 5 পিপল। তো হ্যাঁ, সবার সঙ্গে কথা বলবে, কিন্তু ভালো ভালো ছেলেদের সঙ্গে বা ভালো ভালো ব্যক্তিদের সঙ্গে টাচে থাকার চেষ্টা করবে বেশি, কিন্তু কথা সবার সঙ্গে বলা উচিত, ঠিক আছে? কিন্তু থাকা উচিত বেস্ট 5-এর সঙ্গে তোমার, যাতে তোমার আরও বেশি উন্নতি হয়। তো 3 নম্বর যে আমার ভুল ছিল সেটা হচ্ছে নট সোশ্যাল স্কিল। ওকে, 4 নম্বর যে ভুল সেটা হচ্ছে টিচারদেরকে অত্যন্ত বেশি রেসপেক্ট দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমার জীবনে যে সমস্ত টিচারদেরকে আমি পেয়েছি, তাদের 70% টিচার কিন্তু মানে তাদের যে ডিসিশন সেটা কিন্তু ভুল। আমি এখন সেটা বুঝতে পারি, এবং আমি অত্যধিক বেশি টিচারদেরকে রেসপেক্ট করতাম। এটা আমার মনে হয় যে একটা ভুল ডিসিশন। টিচারদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত, কিন্তু টিচারদেরকে ফলো করা উচিত নয়। টিচাররা যা বলবে সেটাই ঠিক, এটা কিন্তু না। টিচাররা নিজেরাও জানেন না যে একটা স্টুডেন্টের জন্য কোন কেরিয়ারটা ঠিক হবে, বা কোন পথে গেলে একটা স্টুডেন্ট সবচেয়ে ভালো মানে নিজের দিক থেকে সাকসেসফুল হবে। টিচাররা হয়তো প্রত্যেকটা সাবজেক্টে দক্ষ, ঠিক আছে, মানে নিজস্ব সাবজেক্টে দক্ষ, কিন্তু কীভাবে পড়াশোনা করলে বা কীভাবে কোনো পথে চললে একটা স্টুডেন্ট সাকসেসফুল হবে, ঠিক আছে, সেটা কিন্তু প্রায় 70% টিচার আননোন। তিনি যথেষ্ট জ্ঞানী নিজের সাবজেক্ট নিয়ে, তিনি কীভাবে পড়াতে হয় সেটাও জানেন, কিন্তু আমার মনে হয় যে 70% টিচার তারা স্টুডেন্টদেরকে গাইড ঠিকঠাক করতে পারেন না। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত, ঠিক আছে? আমি ভুলেও হতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের মতামত। তাই কোনো রেসপেক্টেড টিচার আমার বিষয়ে খারাপ মানে আমার কথা শুনে রাগ করবেন না, আর করলে আমার কোনো দোষ নেই। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। টিচাররা খুব ভালো পড়ান, তার নিজস্ব সাবজেক্ট নিয়ে দক্ষতা আছে, কিন্তু তারা সবসময় ভালো গাইড করবেন এমন হয় না। ফলে টিচারদের সবসময় কথা শোনা উচিত না। নিজের যেটা মন বা বিবেক যেটা বলছে সেটা করা উচিত, ঠিক আছে? অর্থাৎ নিজস্ব যে বুদ্ধি সেটাকে কাজে লাগানো উচিত, নিজের যে মন সেটাকে কাজে লাগানো উচিত, ঠিক আছে? তুমি যেটা চাইছো সেটা করো, হ্যাঁ, কিন্তু অবশ্যই সেটা যেন কোনো খারাপ পথ না হয়, ঠিক আছে? ফলে আমি বলবো যে টিচারদের কথা সবসময় শোনা উচিত নয়। জীবনে টিচারদের কাছে যারা কোনোদিন বকুনি খায়নি তারা কিন্তু জীবনে কিছু করতে পারেনি আজ পর্যন্ত। এবং আমার এটা সবচেয়ে বড় ভুল, আমি ছোটো থেকে অত্যধিক বেশি টিচারদের রেসপেক্ট করতাম, যেটা আমার সবচেয়ে জীবনের এটা বড় ভুল। ওকে, তো টিচারদেরকে ততটুকুই ফলো করো যতটুকু মনে হয় যে তোমার করা উচিত, ঠিক আছে? তোমার পার্সোনাল লাইফ বা তোমার জীবনের যে টার্গেট সেটাকে পিছনে ফেলে কখনোই টিচারদেরকে ফলো করার চেষ্টা করো না। টিচারদের কথা শোনো, কিন্তু ফলো করবে নিজের হার্টকে, নিজের বিবেককে, ঠিক আছে? নয়তো কী হবে, তুমি সেই ওই ছোটো জায়গায় থেকে রয়ে যাবে, ওই নাম্বারের গণ্ডিতে থেকে রয়ে যাবে, জীবনে আনন্দ করতে পারবে না আমার মতো। আই এম নট স্যাটিসফাইড ইন মাই লাইফ। ওকে, বাট আই গট এ লট অফ মার্কস ইন exams and I followed a lot of teachers, but I am not satisfied till now. I am in a comfort zone. Okay, next হচ্ছে গার্লফ্রেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছো, গার্লফ্রেন্ড। দেখো, প্রেম হচ্ছে জীবনের একটা অঙ্গ। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার একটা মেয়েকে ভালো লেগে যায়। তো সেই মেয়েটা ব্রাহ্মণ ছিল। তো যাই হোক, আমি তাকে মানে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো কিছু মানে রিজেকশন আসে, মানে নট ইন্টারেস্টেড, ঠিক আছে, ছেড়ে দিলাম। যখন ক্লাস 10-এ পড়ি তখনও একজনকে আমার ভালো লাগতো, কিন্তু ওই পড়াশোনার চাপে আমি আর বলতে পারিনি, বা তাকে আর মানে বোঝানোর চেষ্টা করতেও পারিনি। আফটার দ্যাট যখন আমি 11 এবং 12-এ পড়ি
তখন আবার আরেকটা মেয়েকে আমার ভালো লাগতো, আমি তাকেও বলিনি। ফলে এই যে বরাবর মানে মেয়েদেরকে ভালো লাগতো কিন্তু বলিনি, কারণ আমি ইন্ট্রোভার্ট ছিলাম এবং আমার বলতে একটা সাহস লাগতো না, ভাবতাম যে কী ভাববে বললে, ঠিক আছে। ফলে কী হয়েছিল যে আমার যে আজ পর্যন্ত খুব একটা গার্লফ্রেন্ড আমার লাইফে হয়নি, এবং এটা আমার জীবনে একটা রিগ্রেশন লাগে। জীবনে সব কিছু দরকার আছে, লাইফে প্রেম, রিজেকশন, ফেলিওর সব দরকার আছে। তো তারপর কলেজে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম। তো আমি সেটাও কিন্তু আমার নিজস্ব যে কেরিয়ারের চাপে আমি তাকে মানে আমার প্রেমকে আমি কেরিয়ারের জন্য স্যাক্রিফাইস করে দিই, ঠিক আছে। তার প্রতি আমি মানে তার থেকে দূরে চলে যাই, কিন্তু আই এম নট স্যাটিসফাইড ইন মাই কেরিয়ার। এবং সেই জন্য কী হয়েছিল যে আমার জীবনে প্রেম খুব একটা আসেনি আজ পর্যন্ত ভালো করে, এবং আই এম নট এ সাকসেসফুল পারসন টিল নাও। ফলে আমার মনে হয় যে জীবনে প্রেমেরও দরকার আছে, স্কুল কলেজ লাইফে প্রেমেরও দরকার আছে। তবে অবশ্যই দেখে শুনে প্রেম করতে হবে, যেন সেই মেয়েটা বা ছেলেটা যেমন খারাপ না হয়, চিট না করে। অবভিয়াসলি ইফ হি অর সি ইজ ট্রাস্টেড, দেন অবভিয়াসলি fall in love, okay, because this will give you a lot of lesson, real life lesson, ঠিক আছে। তো প্রেম জীবনে দরকার আছে, একটা বয়সের পর লাইফে লাভ অ্যাফেয়ার্স এসব হয়, স্বাভাবিক এগুলো, কিন্তু আমি মানে আমার জীবনে খুব একটা আজ পর্যন্ত হয়নি, এবং তাই আমি জীবনে অনেক কিছু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, এবং তার জন্য আমার রিগ্রেট লাগে অবশ্যই। তো সম্পূর্ণ কিন্তু আমার মানে একটা পরিবারের চাপ, ফ্যামিলি প্রেশার, যে ফিনান্সিয়াল একটা প্রবলেম আছে, ফলস্বরূপ আমি যদি প্রেমে পড়ে যাই তাহলে টাইম ওয়েস্ট হবে এবং সেখানে আমার ক্যারিয়ারের উপর ইফেক্ট পড়বে। আমি সেই জন্য কিন্তু পুরোপুরি ছেড়ে দিই যে থাক, এখন প্রেম করবো না, পরে করব, আগে কেরিয়ার হয়ে যাক। কিন্তু লাভ ইজ এ পার্ট অফ লাইফ, ওকে, লাভ ইজ এ পার্ট অফ লাইফ, মানে তোমার জীবনের একটা অংশ হচ্ছে প্রেম, ভালোবাসা, ঠিক আছে। অবভিয়াসলি রিজেকশন, তোমার জীবনে ধোকাও দরকার আছে। তুমি জীবনে বড় হতে চাইলে তোমাকে একবার মানে ধোকা খেতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জীবনের আরেকটা ভুল। এবং আরও আছে স্টে ইন কমফোর্ট জোন। আমি ছোটো থেকেই খুব বেশি কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। আমার যে নিজস্ব জোন, আমি সেখানে থাকতে খুব বেশি ভালোবাসি, কেননা ছোটো থেকেই আমি ইন্ট্রোভার্ট টাইপের, এবং কারোর সঙ্গে অচেনা কারোর সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে মিশতে আমার খুব একটা মানে ভালো লাগতো না, কারণ আমি মানে ছোটো থেকেই এইভাবেই মানুষ হয়েছি। আমার বাবা মা বা আমার গার্জেনরা কিন্তু আমাকে এইভাবেই মানুষ করেছেন যে কারোর সঙ্গে বেশি মিশিস না, নিজেকে এক্সপ্লোর করিস না, ইত্যাদি। ফলস্বরূপ কী হয়েছে যে আমার মধ্যে একটা এক্সপ্লোর করার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু এখনও রয়ে গেছে, ঠিক আছে। ফলস্বরূপ আগামী দিনে যদি কোনো দিন আমি সুযোগ পাই, আমি কিন্তু নিজেকে অনেক বেশি এক্সপ্লোর করব। ফলে এই যে একটা এক্সপ্লোর করার ইচ্ছা, এটা কী করছে, আমার মানে জীবনটাকে আটকে রেখে দিচ্ছে, বা মানে জীবনটা কী বলবো যে একটা স্যাটিসফাইড দিচ্ছে না। আমি যেটাই করছি আমার জীবনে মনে হচ্ছে যে না, আই এম নট স্যাটিসফাইড ইন মাই লাইফ, ওকে। ফলে এই যে একটা কমফোর্ট জোনে থাকার প্রবলেম, ঠিক আছে, সেটা আমাদের মানে জীবনকে যথেষ্ট মানে খারাপভাবে এফেক্টেড করে। ফলে কী হয় যে আমাদের প্রত্যেকে কমফোর্ট জোন থেকে ভাঙা উচিত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলা উচিত, নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, স্টেজে উঠে কথা বলা উচিত। আমি যেমন হ্যাঁ ছোটোবেলায় স্ট্যামারিং করতাম, বাট মানে সেটা ছিল একটা ফিয়ার, মেন্টাল ফিয়ার, যে আমি হয়তো কথা বলতে পারবো না। কিন্তু আমি ধীরে ধীরে সেটাকে আমি আস্তে আস্তে টিউশনে পড়িয়ে বা স্টেজে গিয়ে আমি চেষ্টা করে সেখান থেকে অনেকটা মানে কী বলে যে মুক্তি পেয়েছি। বাট সম্পূর্ণরূপে সারতে সময় লাগবে। এটা অ্যাকচুয়ালি কোনো রোগ না, এটা হচ্ছে একটা মেন্টাল ফিয়ারনেস, ওকে। লেস কনফিডেন্স। কারণটা হচ্ছে সিম্পল, যে তুমি এরকম কাজ কোনোদিন করোনি, ফলে তোমার একটা ব্রেন মানে সেটা নিয়ে একটা ভয় খেয়ে আছে যে আমি সেই কাজটা করতে পারবো না। ফলে এই যে একটা প্রবলেম, ঠিক আছে, তার জন্য সলিউশন একটাই, যে তোমাকে কমফোর্ট জোন থেকে ব্রেক করতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, এবং তোমার যে আশেপাশের যে ব্যক্তি, আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে একটা বিগ ফেল, মানে মিস্টেক অফ মাই লাইফ, যে আমি ছোটো থেকেই কমফোর্ট জোনে রয়ে গেছি। ঠিক আছে, শুধুমাত্র ঘরে বসে পড়াশোনা করা এটা জীবনে কখনো সাকসেস দেবে না। আমি এই কাজটা করেছি আজ পর্যন্ত আমি আমার যে কমফোর্ট জোন সেটাকে মানে ভালো করে আমি কিন্তু ভাঙতে পারিনি। তো দেখো, আমি একটু স্পিডে মানে কথা বলছি, কেননা কি যে সময় খুবই কম এবং তার মধ্যে আমাকে সমস্তগুলোকে বলতে হবে। তাই মানে তোমরা মানে কি বলবো, যে পারলে একটু স্লো করে নেবে। ঠিক আছে, তো এত তো জিনিস এত মানে কম সময় মানে বলতে গেলে একটু স্পিডে আমাকে বলতেই হচ্ছে। তো তারপর হচ্ছে যে কি বলবো, হ্যাঁ, নেক্সট হচ্ছে ব্রহ্মচর্য, সেলিবেসি। দেখো, সেলিবেসি সম্বন্ধে আমি খুব একটা এখন বলবো না, পরে বলবো। তো যারা জানো এর অর্থ, তারা কিন্তু ছোটো থেকেই ফলো করার চেষ্টা করো। সেলিবেসি আমাদের জীবনে অনেক ইফেক্ট দেয়। ঠিক আছে, সেলিবেসি যারা মানে ফলো করতে পারো তাদের জীবনের সাকসেস অবধারিত। সে কোনো না কোনো ফিল্ডে সাকসেস পাবেই, কিন্তু তাকে ফলো করতে হবে। ঠিক আছে, সেলিবেসি হচ্ছে টু স্টপ ইজাকুলেশন অফ সিমেন। ওকে, তো ডিটেলস আমি এখন বলবো না, পরে বলবো সেটাকে অন্য একটা ভিডিও নিয়ে। তো সেলিবেসি যদি কেউ ফলো করতে পারো তো তোমার জীবনে সাকসেসফুল আসবেই আসবে 100%, বাট ইটস টু ডিফিকাল্ট ফর এ পার্সন। ওকে, শিখতে হবে। যেমন আগেকার দিনে কী হতো, যে গুরুকুলে সর্বপ্রথম শিক্ষা দিত ব্রহ্মচর্য বিষয়ে, যেটা কিন্তু এখন স্কুল কলেজে কেউই দেয় না। ফলে আমার মনে হয় এবং স্কুলে সেক্স এডুকেশন সম্বন্ধে ডিটেল বলা উচিত এবং ব্রহ্মচর্য সম্বন্ধেও ছেলেদেরকে সচেতন করা উচিত যে তার কতটা কি উপকারিতা আছে। ঠিক আছে, এবং সেটা আমাদের যে ব্রেনকে কতটা ভালো করে ডেভেলপ করতে সাহায্য করে, শরীরকে কত সুন্দর গঠন করতে পারে। কিন্তু যাই হোক, আমরা সেই সম্বন্ধে কেউই জানি না এবং আমরা মানে সেলিবেসিকে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু জীবনের সাকসেসফুল হতে গেলে সেলিবেসি ইজ মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, মানে ব্রহ্মচর্য ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ডেভেলপমেন্ট অফ হেলথ অ্যান্ড মাইন্ড। ওকে, তো এই হচ্ছে আমার জীবনের একটা সবচেয়ে বড় মিস্টেক কতকগুলো। তো কী কী ছিল, ফার্স্ট হচ্ছে যে মার্কসের পেছনে দৌড়ানো, সেকেন্ড হচ্ছে হেলথটাকে গুরুত্ব না দেওয়া, 3 নম্বর হচ্ছে নট সোশ্যাল মানে স্কিল, যে মানুষের সঙ্গে না খুব বেশি মেশা, তারপর হচ্ছে যে টিচারদেরকে খুব বেশি ফলো করা, বিশ্বাস করা যে টিচাররা যা বলবে সেটাই ঠিক, এটা কিন্তু কখনোই না। হ্যাঁ, তারা সাবজেক্ট বিষয়ে ঠিক হতে পারে, কিন্তু কেরিয়ার হিসেবে তারা সবসময় ঠিকঠাক নাও হতে পারে। সবসময় কেন 90% 70% ক্ষেত্রে তারা কিন্তু ভুল থাকে কেরিয়ার বিষয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, লাভ অ্যাফেয়ার, সবই এসব দিস ইজ নর্মাল। বাট হ্যাঁ, অবশ্যই তোমাকে কিন্তু টাইম ওয়েস্ট করা চলবে না আমার মনে হয়। নেক্সট হচ্ছে স্টে ইন কমফোর্ট জোন, অর্থাৎ তোমার কমফোর্ট জোনে থাকা, সেটা হচ্ছে একটা জীবনের বড় মিস্টেক যেটা আমি করেছি। এবং লাস্ট হচ্ছে সেলিবেসি, ব্রহ্মচর্য পালন করা আমার পক্ষেও সম্ভব হয়নি, কিন্তু করা উচিত। ব্রহ্মচর্য সেলিবেসি পালন করলে জীবনে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, যেটা আমরা কিন্তু কখনোই করতে পারিনি এবং করা উচিত প্রত্যেককে। এবং স্কুলেও সেই বিষয়ে জ্ঞান বা নলেজ দেওয়া উচিত, তার গুরুত্ব, সেলিবেসির গুরুত্ব, তার যে উপকারিতা, সব বিষয়ে বলা উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমার জীবনের কতগুলো মিস্টেক। এটা হচ্ছে পার্ট 1, আমি আবার নিয়ে আসবো যাতে আমি সব কিছু ভালো করে ডিটেলসে বলতে পারি। অ্যাকচুয়ালি মানে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমাকে একটু স্পিডে বলতে হচ্ছে। আর তাছাড়াও আমার কথা একটু স্পিডেই, ঠিক আছে। তো ঠিক আছে, আমি ধীরে ধীরে চেষ্টা করব। যাই হোক, থ্যাংক ইউ টু অল অফ ইউ।